রক্তরোগ এবং ক্যান্সারের রোগীরা এমনিতেই নানা ধরনের বিধিনিষেধের মধ্যে থাকে। বিশেষ করে রমজানে প্রশ্ন আসে যে তারা কিভাবে চলবেন, খাবেন, রোজা রাখতে পারবেন কি পারবেন না। মাসব্যাপী রমজানের বিশেষ অনুষ্ঠান এখন টেলিভিশনে রমজানের স্বাস্থ্য। আজকের বিষয় আমরা দিয়েছি রোজা ও রক্তরোগ। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য হেমাটোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন ডাক্তার দিলশাদ জাহান, হেমাটোলজি ক্লিনিক্যাল লিড, ব্লাড অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, আসগর আলী হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। আমরা আসলে জানতে চাই যে ক্যান্সার রোগীর জন্য রোজা তারা রাখতে পারবে কিনা, বা রক্ত রোগের রোগীরা রাখতে পারবে কিনা, বা মানে এটি আসলে কোনো ধরনের নতুন জটিলতা তৈরি করে কিনা রোজা রাখতে চাইলে? হ্যাঁ, ক্যান্সার রোগীরা আসলে রোজার মাস আসার আগের থেকেই আমাদেরকে এই কোশ্চেনটা শুরু করেন যে আমরা আসলে রোজা রাখতে পারবো কি না। তাই এটার ক্ষেত্রে আমরা স্পেসিফিক কোনো গদ বাঁধা অ্যান্সার দেই না। কারণ হচ্ছে যে পেশেন্টের যেই অবস্থা চলছে তার উপরে ইন্ডিভিজুয়ালাইজড আমরা ডিসিশন দিই। যেমন ধরেন কোনো পেশেন্টের অ্যাক্টিভ কেমোথেরাপি চলছে, তার হয়তো বা কেমোথেরাপির ভেতরে বমি হবে, কিংবা পাতলা পায়খানা হবে, কিংবা সে সিক হয়ে যাবে, স্যালাইন নিতে হবে, তাদেরকে আমরা বলি যে না, আপনি রাখতে পারবেন না। কিন্তু এমন কিছু কিছু কেমোথেরাপি অথবা এখন আধুনিক ইমিউনোথেরাপিও চলে আসছে যেগুলোতে পেশেন্টের তেমন কোনো সাইড এফেক্ট হয় না। 21 দিন পর পর অথবা 28 দিন পর পর আমরা যে সমস্ত কেমো ইমিউনোথেরাপি ডে কেয়ার বেসিসে দিয়ে থাকি তারা মোটামুটি ভালো থাকেন। তাদেরকে কিন্তু আমরা অ্যাডভাইস করি যে আপনারা রোজা রাখতে পারবেন। তো এটা আসলে কোনো গদবাঁধা কথা না, এটা ইন্ডিভিজুয়ালাইজড আমরা ডিসিশন দিয়ে থাকি। কিন্তু ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে জটিলতা বেশি হলেও রক্ত রোগের, অন্যান্য রক্ত রোগে যারা ভুগছে তাদের মধ্যে মনে হয় বিধিনিষেধ তুলনামূলকভাবে একটু কম, নাকি আপনি কি মনে করেন? না, আসলে ক্যান্সার, ব্লাড ক্যান্সার আর রক্ত রোগ আসলে অনেক ভাস্ট একটা জিনিস। রক্ত রোগ মানেই যে ক্যান্সার তা কিন্তু নয়, ব্লাড ক্যান্সার নয়। তো রক্ত রোগের অনেক রোগীরা আছে যেগুলো খুব সামান্য ওষুধ খেয়েই ভালো থাকেন, যেগুলো ক্যান্সার নয় বাট রক্ত রোগ, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া কিংবা অন্যান্য যে সমস্ত আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ওদের ক্ষেত্রে তেমন একটা সমস্যা হয় না। কিন্তু যারা অ্যাক্টিভ ট্রিটমেন্টে আছে ক্যান্সারের রোগীরা অথবা ব্লিডিং ডিসঅর্ডারের রোগীরা, তাদের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আমরা দিয়ে থাকি যে আসলে উনি কোন স্টেজে আছেন, তার ফিজিক্যাল স্ট্যাটাসটা কেমন, সে নিতে পারবেন কিনা, এই সমস্ত বিষয়। সব থেকে বড় বিষয় হচ্ছে যে ক্যান্সারের রোগীদের বা রক্ত রোগীদের তো অনেক ওষুধের মধ্যে দিয়ে আসলে যেতে হয়, কেমোথেরাপি ছাড়াও। মানে সেটি আসলে অ্যাডজাস্টমেন্টে আপনারা কি ধরনের পরামর্শ, মানে ওভারঅলি পরামর্শ দেন? এটাও ইন্ডিভিজুয়ালাইজড, যে যাদেরকে রিশিডিউলিং করা যায় যে আপনি দুবেলা এভাবে করে খেতে পারবেন, যারা ভালো, রিলেটিভলি ভালো অবস্থায় আছে, ক্যান্সারের কোর্সটা, মেইন কোর্সটা শেষ, মেইনটেনেন্সে আছে, অথবা কেমোথেরাপির ভেতরেও আছে কিন্তু সেই ধরনের সাইড এফেক্ট হচ্ছে না, ওষুধগুলোকে আমরা তখন 2 ভাগে ভাগ করেও দিতে পারি, তাতে সমস্যা নেই। কিন্তু আমরা যে ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে যে স্টেজের কথা বলি, প্রথম স্টেজ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ব্যাপারটা কি আসলে এমন যে ফোর্থ স্টেজে চলে গেলে বা থার্ড স্টেজে চলে গেলে আসলে তার রোজা করার মতো সেই সক্ষমতা বা সামর্থ্য থাকে না, এরকম কোনো ব্যাপার আছে কিনা? না, এখানেও আমি কিছুটা দ্বিমত পোষণ করছি। কারণ ব্লাড ক্যান্সার যেটাকে আমরা বুঝি অ্যাকিউট লিউকেমিয়া, এটা কিন্তু কোনো স্টেজিং হয় না। ব্লাড ক্যান্সারের কোনো স্টেজিং হয় না, যেটা হয় সলিড ক্যান্সারের ক্ষেত্রে এবং লিম্ফোমার ক্ষেত্রে। জি, এক্ষেত্রে এমন কোনো কথা নাই যে স্টেজ 1 কিংবা স্টেজ 4 এর ভিতরে রোজা রাখার কোনো সমস্যা আছে। এটা সম্পূর্ণই তার শারীরিক অবস্থার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি। কিন্তু আপনি জানেন যে ধর্মপ্রাণ মুসলমান অনেক সীমাবদ্ধতার কথা বললেও আসলে রোজা রাখার প্রবণতাটাই অনেক ক্ষেত্রে বেশি দেখা যায়। এবং আরও একটি বিষয় যেটি আছে যে একটি মানুষ যখন রোগে আক্রান্ত হয়, সেটি যে কোনো রোগে, তখন কিন্তু তার আরও সৃষ্টিকর্তাকে ডাকার প্রবণতা বা ইচ্ছাটাও আসলে অনেক বেশি ডাকে। এরকম কোনো বিপত্তিতে আসলে পড়েন কিনা যে আপনারা হয়তো নিষেধ করছেন, তারা হয়তো করতে চাচ্ছে? এটা দেখা যায় যে কিছু কিছু পেশেন্টকে আমরা বলেছি যে আপনি রোজা রাখবেন না, আপনার ডিহাইড্রেশন হবে, বাট তারা কিন্তু গোপনে গোপনে রোজা রেখে ফেলছে। তারপর দেখা যায় যে হঠাৎ করে সে ডিহাইড্রেশন নিয়ে, শক নিয়ে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে ভর্তি হয়ে গেল। এটা তো একটা সমস্যাই। তারা দেখা যায় যে না, এটা একটা অ্যাক্টিভ কেমোথেরাপি চলাকালীন সময়। কিন্তু যদি যারা রিলেটিভলি ভালো অবস্থায় আছে তাদেরকে আমরা রোজা রাখতে এনকারেজ করি, কারণ ফাস্টিংয়ের মাধ্যমে আমরা তো জানি যে ফাস্টিং ক্যান্সার ফিরে আসতে বাধা দেয়। একটা হচ্ছে
প্রিভেনশন, যে ফাস্টিং থাকলে হচ্ছে ক্যান্সারের প্রবণতাটা কমে যায়, কারণ অটোফেগির মাধ্যমে হচ্ছে ক্যান্সার সেলগুলো মারা যায়। আর যাদের ক্যান্সার অলরেডি হয়ে গেছে, ট্রিটমেন্টও শেষ, তাদেরকেও আমরা রোজা রাখতে বলি। এতে করে ক্যান্সারটা আবারও পুনরায় ফিরে আসার জন্য এটা বেশ ভালো কাজ করে, ফিরে আসতে বাধা দেয়। এটির বিজ্ঞানসম্মত আরো ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই যে ফাস্টিং এর সাথে বা এমন হয়তো যে রোজার মাস না আপনারা ফাস্টিং করতে বলছেন, মানে এটির সাথে ক্যান্সারের সম্পর্কটা কোথায়? প্রিভেনশন সম্পর্কটা হচ্ছে আসলে ক্যান্সার সেলগুলো ফ্যাটের ভিতরে বাঁচে এবং খুব গ্লুকোজ পছন্দ করে। আমরা পেশেন্টদেরকে সুগারও খেতে নিষেধ করি। হ্যাঁ, তাই এই জিনিসটাই যে সে যদি বেশ দীর্ঘ সময় না খেয়ে থাকে, তাহলে তার শরীরের ভেতরে যে সেলগুলো আছে সে তখন খাবার না পেয়ে নিজের যে সমস্ত টক্সিন প্রোডাক্টগুলো আছে সেগুলোকে খাওয়া শুরু করে, যাতে করে যেই টক্সিনগুলো পরবর্তীতে ক্যান্সার তৈরি করে। তাই সে নিজের সেলগুলোয় নিজের টক্সিন যেগুলো আছে, যেগুলো ক্যান্সার তৈরি করতে সাহায্য করে, তাদেরকে খেয়ে ফেলে। সো এটাকে অটোফেগি বলে। এটার মাধ্যমে হচ্ছে ক্যান্সারটা প্রিভেনশন হয়। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং এটার জন্য একজন ডক্টর নোবেল পুরস্কারও পেয়েছেন, আমরা সবাই জানি। আপনি যেহেতু নিয়মিতভাবে ট্রান্সপ্লান্ট করছেন, ট্রান্সপ্লান্টের রোগীদের ব্যাপারে আসলে রোজার সম্পর্কের ব্যাপারটা যদি একটু বলেন। যখন ট্রান্সপ্লান্টটা চলে, পেশেন্ট আসলে 20 থেকে 25 দিন হসপিটালাইজ থাকে। সে ডিউরিং ট্রান্সপ্লান্ট কোনোভাবেই পেশেন্ট রোজা রাখতে পারবে না, কারণ তাকে সে সময় প্রচণ্ড কেমোথেরাপির ভিতর দিয়ে যেতে হয়, অ্যান্টিবায়োটিকের ভিতর যেতে হয়, হাজার ফ্লুইডের ভিতরে যেতে হয়। এই সময়টা আসলে সম্ভব না। ইভেন কি ট্রান্সপ্লান্টের পরও আমরা 3 মাসের ভেতরে তাদেরকে রোজা রাখতে না করি। এবং কেউ যদি খুব বেশি ফিট থাকে, তারপরে 3 মাস অথবা 6 মাস পরে আমরা অ্যাকর্ডিং টু পারফরমেন্স স্ট্যাটাস আমরা তাদেরকে অ্যালাউ করি। তবে ডিউরিং ট্রান্সপ্লান্ট এটা সম্ভব না, ইচ্ছা থাকলেও এটা সম্ভব। কিন্তু এই রমজান মাসে আপনাদের এখানে ট্রান্সপ্লান্ট কি নিয়মিতভাবে চলে কিনা, বা প্রবণতা কমে যায়, বা আপনারা করতে চান না? রমজান মাসে অবশ্যই ট্রান্সপ্লান্টের হারটা একটু কমে যায়, এটা ঠিক। কিন্তু যেগুলো আর্জেন্ট ট্রান্সপ্লান্ট, যেমন অ্যাপ্লাস্টিক এনিমিয়া পেশেন্টের ট্রান্সপ্লান্ট খুব দ্রুত করতে হয়, তা না হলে যেমন থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে আমরা ওয়েট করতে পারি, হ্যাঁ, কিন্তু অ্যাপ্লাস্টিক এনিমিয়া পেশেন্টদেরকে কিন্তু আমরা ওয়েট করতে পারি না, কিংবা অ্যাকিউট লিউকেমিয়া পেশেন্টদেরকে যারা রেমিশন আছে তাদেরকে ওয়েট করতে পারি না। সেক্ষেত্রে রোজার মাস আমরা দেখি না। সেক্ষেত্রে আমরা পেশেন্টের জীবনের দামটা আগে দিয়ে আগেই ট্রান্সপ্লান্টে নিই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। আপনার কাছে একটু জানতে চাই যে ট্রান্সপ্লান্ট তো অনেক ধরনের আছে, বোন মেরো ট্রান্সপ্লান্টের সাথে অন্য ট্রান্সপ্লান্টগুলোর আসলে সম্পর্ক কেমন, বা এটির সঙ্গে রোজাকেও আসলে কোনোভাবে আপনি মিলিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেন কিনা? আসলে বিভিন্ন ধরনের বোন ট্রান্সপ্লান্ট আছে, তার ভিতরে যেমন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, তারপর লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্ট। আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্ট আর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এবং লিভার ট্রান্সপ্লান্ট মোটামুটি ভাবেই হয়। লিভার তেমন হয় না, লিভার খুব কম হয়। বোন মেরো এখন বেশি হচ্ছে, কিডনি প্রতিস্থাপন অনেক আগে থেকে হয়। কিডনি অনেক আগে থেকে হচ্ছে, এখন বোন ম্যারোটা অনেক দ্রুত গতিতে আগাচ্ছে। কয়েকটি সেন্টার আজগর আলী সহ খুবই ভালো করছে। যেটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টে যেমন যে কয়টি ধরনের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা সম্ভব, সব ধরনের ট্রান্সপ্লান্টই আসলে এখন বাংলাদেশে সম্ভব। পেডিয়াট্রিক বাচ্চাদের ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে যেগুলো নন ক্যান্সার ট্রান্সপ্লান্ট, যেমন অ্যাপ্লাস্টিক এনিমিয়া, থ্যালাসেমিয়া, ফ্যানকুনি এনিমিয়া, এগুলো ক্যান্সার নয় বা ট্রান্সপ্লান্ট মাস্ট। এগুলোর ক্ষেত্রে তারপরে যেগুলো ম্যালিগনেন্ট ট্রান্সপ্লান্ট, যেমন অ্যাকিউট লিউকেমিয়া, লিম্ফোমা, অটোলোগাস, অ্যালোজেনিক, এগুলো সব ধরনের ট্রান্সপ্লান্টই বাংলাদেশে আসলে সম্ভব এবং হচ্ছে। এটা কোনো সমস্যা নয় এখন আর। কিন্তু এই ট্রান্সপ্লান্টগুলোর সঙ্গে সবার সঙ্গে আসলে রোজার বিধিনিষেধের একটি সম্পর্ক আসলে আছে। হ্যাঁ, রোজার কথা তো আমি আগেই বললাম যে ডিউরিং ট্রান্সপ্লান্ট আমরা আসলে রোজা রাখতে দেই না। এর পরবর্তীতে পেশেন্টের শারীরিক অবস্থা বুঝে আমরা অ্যালাউ করি। এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। আমাদের বাংলাদেশে যেমন হয় যে আপনার সাহারিতে এবং ইফতারে আপনি খাবার দাবারের প্রবণতা আসলে জানেন, এবং এই সময় এমন কিছু মুখরোচক খাবার তৈরি করা হয়, এটি স্বাভাবিকভাবে রোগী তিনি হন বা না হন সেই খাবারের মধ্যে দিয়ে তাকে আসলে যেতে হয়। ক্যান্সার রোগীদের ক্ষেত্রে বা রক্ত রোগীদের ক্ষেত্রে মানে কোন সতর্কতাগুলো আসলে মেনটেন করা উচিত? আমরা বিশেষ করে যারা ব্লাড ক্যান্সার এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়ে গেছে অথবা হবে, এই ধরনের পেশেন্টদের হয় কি ডিফেন্স যে সেলগুলো আমাদের শরীরে আছে, মানে শ্বেত রক্তকণিকা, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা তার দেয়, এই সেলগুলো থাকে না। যার কারণে সেই ক্ষেত্রে আমরা টোটালি মানে বাহিরের খাবারটা অ্যাভয়েড করতে বলি। ঘরে রান্না করা ফ্রেশ খাবার, মানে এখন রান্না হবে, এটা গরম থাকতে থাকতে পেশেন্ট খেয়ে ফেলবে। হ্যাঁ, এমন না যে দুপুরের খাবারটা রাতে গরম করে সে খাবে। গরম করে খাবারটাও অ্যালাউড না,
মানে খাবার এখন রান্না হবে, আধা ঘন্টার ভেতরে খাবারটা খেয়ে ফেলবে, এতটাই ফ্রেশ। বাইরের খাবারের কোনো প্রশ্নই ওঠে না, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। আর ফলের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আছে, যে কোনো কাঁচা ফল খাওয়া যাবে না, কিংবা কাঁচা সবজি, কাঁচা শসা, টমেটো এগুলো খাওয়া যাবে না। অনলি কুকড ফুড, রান্না করা ফ্রেশ গরম খাবার, ঘরের তৈরি। কিন্তু এমনি আমি রমজান ছাড়াও জানতে চাই যে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কোনো মিথ আছে কিনা, তারা ভুল বুঝেন যে কোনো কিছুই খাওয়া যাবে না, এটিও ধরা যাবে না, ওটাও খাওয়া যাবে না, এরকম কোনো বিভ্রান্তি আসলে আছে কিনা? হ্যাঁ, এটা একটা আছে যে সবাই এসে বলে গরুর মাংসটা খাওয়া যাবে না, একদমই ছোঁয়া যাবে না। এটা আমরা আসলে একটু অপোজ করি। একদমই খাওয়া যাবে না বলে কিছু নাই। রান্না করা গরুর মাংস হলে অবশ্যই সে খেতে পারবে অল্প পরিমাণে, এবং যে কোনো খাবারই যদি ফ্রেশ হয় অল্প পরিমাণে খেতে পারবে। তবে স্পেশালি আমরা একটু সুগারটাকে একটু কম খেতে বলি, নট লাইকলি যে সে একেবারেই খেতে পারবে না। অনেকে এসে বলে আমি 17 বছর ধরে চিনি খাই না ম্যাডাম, এটার কোনো ইয়ে নাই, আপনি খেতে পারবেন, বাট খুব বেশি খাওয়া যাবে না সুগার। আচ্ছা, আমি এখন একটু আপনার বিভাগ সম্পর্কে একটু জানতে চাই। যে বোন মেরো ট্রান্সপ্লান্ট তো বাংলাদেশের জন্য আশীর্বাদ, আমরা নিয়মিত করতে পারছি। সরকারিতে মাঝে মাঝে থেমে যায়, আবার চালু হয়, কিন্তু আমরা বাংলাদেশের দুটি কর্পোরেট বা বেসরকারি হাসপাতালে দেখছি যে নিয়মিতভাবে চলছে। আপনার বিভাগের চিত্র একটু জানতে চাই। আসলে আসগর আলী হসপিটাল ওয়ান অফ দ্য লিডিং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার বাংলাদেশের। এখানে 10টি হেপা ফিল্টার রুম আছে। আপনি হয়তো বা জানেন, হেপা ফিল্টার রুমটা হচ্ছে একটা স্পেশালাইজড রুম, যেটার ভেতরে পেশেন্টকে রাখা হয়, যেখানে বাতাসটাও জীবাণুমুক্ত, পানিটাও জীবাণুমুক্ত, এভাবে করেই বানানো হয়। এরকম আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি 10টা হেপা ফিল্টার রুম আছে, এবং সবসময়ই কেউ না কোনো পেশেন্টের ট্রান্সপ্লান্ট এখানে চলতে থাকে আলহামদুলিল্লাহ। জুনিয়র লেভেলের যে মিড লেভেলের যে ডক্টর, ওনারা খুব এক্সপার্ট। তারপরে নার্স যেটা 15-20 জনের ভিতর খুবই এক্সপার্ট সিস্টার আছে। কতগুলো এখন পর্যন্ত ট্রান্সপ্লান্ট আপনারা করেছেন? আমরা এখন পর্যন্ত 61টা ট্রান্সপ্লান্ট করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার দিলশাদ জাহান, আপনার কাছে জানতে চাই যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে আপনারা বিভিন্ন বয়সীদের ট্রান্সপ্লান্ট করছেন। বাংলাদেশের অন্য যতগুলো ট্রান্সপ্লান্ট সেন্টার আছে, সরকারি বা বেসরকারি, আপনাদের সেন্টার কি কোনো দিক থেকে আলাদা বলে আপনি মনে করেন? জি, আমাদের হসপিটালে সব ধরনের ট্রান্সপ্লান্ট হয়, বিশেষ করে পেডিয়াট্রিক বাচ্চাদের ট্রান্সপ্লান্টটা শুধুমাত্র আমাদের সেন্টারেই হয়। মানে একদম 1 বছর 1.5 বছর 9 মাসের বাচ্চা থেকে শুরু করে, এবং ভেরি রেয়ার ট্রান্সপ্লান্টও আমরা করতেছি, যেমন গচার্স ডিজিজ, নেইমেন পিক ডিজিজ, অস্টিওপেট্রোসিস, এই ধরনের রেয়ার যেগুলো ক্যান্সার নয়, লাইক স্টোরেজ ডিজিজের ট্রান্সপ্লান্টগুলো, ফ্যানকোনি এনিমিয়া এগুলো, এবং হাফ ম্যাচ ট্রান্সপ্লান্টগুলো সবচেয়ে বেশি আমাদের এখানে হচ্ছে। এটা একটা দিক। আর মানে কোন ট্রান্সপ্লান্টগুলো আপনারাই করেছেন বা করছেন যেটি বাংলাদেশে অন্য কোথাও হয়নি? সেটা হচ্ছে যে একটা স্টোরেজ ডিজিজের ট্রান্সপ্লান্টগুলো, আর একটা হচ্ছে বাচ্চাদের ট্রান্সপ্লান্টগুলো, এগুলো আমরা করেছি, যেগুলো অন্য কোথাও হয় না। আচ্ছা, কিন্তু আপনি জানেন যে ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে মানুষের সব থেকে বড় ভীতি যে একটি কর্পোরেট হাসপাতালে আমরা এই খরচের সাথে কুলিয়ে উঠতে পারবো কিনা। যদিও আমরা জানি যে দেশের বাইরে, অন্তত ভারতেও এটি 3-4-5 গুণ খরচও করতে হচ্ছে, আনুষঙ্গিক নানা খরচ আছে। কিন্তু কর্পোরেট হাসপাতাল হয়েও এই খরচের ব্যাপারটা আপনার কাছে কেমন মনে হয়, যে এটি আসলে মানুষের নাগালের মধ্যে কিনা? আমি তো ম্যান টু ম্যান যদিও ভ্যারি করে, তারপরে আপনাদের খরচের মানে মাত্রাটা জানতে চাই। হ্যাঁ, সব পেশেন্টরা এসেই আগে জিজ্ঞাসা করে যে কত টাকা লাগবে, কিংবা ফোনেও অনেক সময় জিজ্ঞাসা করে কত টাকা লাগবে। আমি ফার্স্টে বলি যে আসলে আমাকে পেশেন্ট দেখতে হবে আগে, কারণ পেশেন্টের বয়স কত, তার ওজন কত, তারপর হচ্ছে তার রোগটা কি, হ্যাঁ, কোন রোগের ট্রান্সপ্লান্ট করছি, হ্যাঁ, এবং তার ফুল ম্যাচ না হাফ ম্যাচ, এগুলো প্রত্যেকটা জিনিস ডিফার করে, এবং এটার উপরে মানে খরচটা ডিপেন্ড করে। এবং মেইন খরচটা যেটা হয় সেটা হচ্ছে যে ড্রাগের কস্ট। বেশিরভাগ ড্রাগই আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে ড্রাগের কস্টটাই বেশি। হসপিটাল স্টে কিংবা ইনভেস্টিগেশন কিংবা ব্লাড প্রোডাক্ট সাপোর্ট যেগুলো আছে, সেগুলোতে আসলে বেশি একটা খরচ হয় না। মেজরিটি মনে করেন কোন একটা পেশেন্টের 15 লাখ টাকা ট্রান্সপ্লান্ট করতে লাগলো, অ্যাডাল্ট পেশেন্টের সাধারণত দেখা যায় যে 12 লক্ষ টাকাই তার ওষুধের পেছনে খরচ হয়ে গেছে। 12 লক্ষ টাকা? হ্যাঁ, মানে এতই, মানে তার কন্ডিশনিং, যে কেমোথেরাপি, যদি আমি স্ট্যান্ডার্ড সব কেমোথেরাপি দিতে চাই, বিশেষ করে হাফ ম্যাচ ট্রান্সপ্লান্টে, হ্যাঁ, এখানকে ড্রাগটাই আসলে মেইন প্লেয়ার এখানে। এখানে একটা মিথ আছে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট মানে হচ্ছে একটা সার্জারি, লাইক কিডনি ট্রান্সপ্লান্ট, কিন্তু নয়, এটা মোটেই না। এটা মানে শুধুই ওষুধের খেলা এখানে। অন্য কর্পোরেট সেন্টারের থেকে কি আপনারা কোনো অংশে কি খরচ কম নেন?
আমরা বহুলাংশেই আমি মনে করি, আমি যেটা জানি এবং বিশ্বাস করি সেটা হচ্ছে যে আজগর আলীতে সবচেয়ে কমে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। কারণ হচ্ছে যে হসপিটালে এখানে অনেকটা ক্রেডিট আজগর আলী হসপিটালের কর্তৃপক্ষের, কারণ তারা দেখা গেছে যে প্লেটলেট অ্যাফেরেসিসের একটা দাম যতটা দাম, দেখা যাচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পেশেন্টের অ্যাফেরেসিসের দামটা অনেক কম হয়ে মানে ধরে রাখা হয়েছে। মানে ওখানে 20,000 টাকা লাগলে ওদের ধরে রাখা হয়েছে 12,000 টাকা। ব্যাপারটা এরকম সব কিছুতেই ট্রান্সপ্লান্টের পেশেন্টদের জন্য একটা স্পেশাল ছাড়, মানে লাভ ছাড়া যে অংশটা খরচ এই অংশটা ধরা হয়, এভাবে আমরা কস্ট মিনিমাইজ। এই যে এই সেন্টারকে ঘিরেই তো মানে আপনারও একটি বিকাশ হয়েছে, আপনি অনেকগুলো কাজ আসলে করছেন। মানে আপনার ব্যক্তিগতভাবে কোনো ভিশন আছে সেন্টার নিয়ে, বা আপনার নিজের ব্যক্তিগত যে আরও কত বেশি সংখ্যক মানুষকে আরও কত সহজ উপায়ে ট্রান্সপ্লান্ট, অন্তত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে দেওয়া যায়? কারণ আপনি জানেন যে একেবারে ন্যূনতম সংখ্যক আসলে বাংলাদেশে হচ্ছে। হ্যাঁ, তা আমার তো ভীষণ অনেকই, তবে যেটা আমি প্রথমত চেষ্টা করছি যে কস্টটা কিভাবে আরও বেশি মিনিমাইজ করা যায়। বিভিন্ন এনজিও কিংবা অন্যান্য প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি হসপিটালকে কিংবা পেশেন্টদেরকে বা পেশেন্টকে যদি ফিনান্সিয়াল সাপোর্ট করে, এটার জন্য আমি চেষ্টা করছি, যেটা অনেক দেশে এভাবে সাপোর্ট দিয়ে পেশেন্টরা পুরো ফ্রি ট্রান্সপ্লান্ট করছে। এই জিনিসটা বাংলাদেশের মানুষ যত বেশি, কারণ এই দান করবে তত বেশি ওরা ভালো, কারণ ট্রান্সপ্লান্ট এমন একটা জিনিস যে সমস্ত ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট লাগে সেটাই একমাত্র চিকিৎসা থাকে। আসলে ট্রান্সপ্লান্ট হয় করবে, তা না হলে পেশেন্ট বাঁচবে না, এরকম একটা কন্ডিশনে আমরা ট্রান্সপ্লান্টটা করি। আপনি অনেকদিন থেকে এগুলো নিয়ে চেষ্টা করছেন, কোনো সাড়া পেয়েছেন? বিভিন্ন সংগঠন আমাদের হসপিটালে আমাদের পেশেন্টদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেয়। আমরা ডক্টরদেরও একটা আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে, ওখান থেকেও আমরা হেল্প করি। হসপিটাল তো একটা বিশাল ডিসকাউন্ট দেয়। সব কিছু মিলায় আমরা এটাকে আয়ত্তের ভিতর নিয়ে আসছি, যাতে নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তরাও যাতে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সুবিধাটা পেতে পারে। একেবারে মোটা দাগে রোজায় রক্ত রোগী বা ক্যান্সারের যারা রোগী আছে বা ট্রান্সপ্লান্টের রোগী যারা আছে, তাদেরকে মানে এক কথায় কি পরামর্শ দেবেন রমজান মাস জুড়ে? রমজান মাসে যেটা বলবো যে আপনারা রোজা রাখতে পারবেন কিনা এটা অবশ্যই আপনি আপনার ডক্টরকে জিজ্ঞাসা করবেন। উনি আপনাকে আপনার শরীরের অবস্থা বিবেচনা করে আপনাকে অ্যালাউ করবেন অথবা অ্যালাউ করবেন না, এবং যেটাই করুন আপনি সেটা মেনে চলবেন, সেটা আপনার ভালোর জন্যই করবেন। এটা একটা। আরেকটা হচ্ছে যে আমাদের পেশেন্টদেরকে যেটা বলার আছে, ওরা মনে করে যে পার্শ্ববর্তী দেশে 4 কোটি টাকা ট্রান্সপ্লান্ট করতে লাগে, আপনি 10 লাখ টাকায় করছেন, 5 লাখ টাকায় করছেন, তাহলে কি এটা ভুয়া কিনা, এটা ঠিক কিনা। আসলে আমি এই জায়গাটা পেশেন্টদেরকে সচেতন করতে চাই। অ্যাবসলিউটলি একই জিনিস হয়, কিন্তু যে বাইরে যাওয়ার কারণে কিংবা ডলারের ডিফারেন্সের কারণে, টাকার ডিফারেন্সের কারণে, কিংবা বাইরে দেশে গেলে তারা ব্যবসা করবে অন্য দেশের কাছ থেকে, এই সমস্ত কারণে এখানে ভুল বোঝার কিছু নাই যে আমরা কেন এত কম টাকায় করছি, বাইরে কেন এত বেশি টাকা। সো নির্দ্বিধায় আমাদের দেশে ট্রান্সপ্লান্ট করতে পারেন। আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। অনেক ধরনের ট্রান্সপ্লান্ট ডাক্তার দিলশাদ জাহান বলছিলেন যে বাংলাদেশে আসলে হয়, কিন্তু একেবারেই আলাদা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এক্ষেত্রে প্রত্যেকটি রোগী আসলে ইন্ডিভিজুয়াল, তাকে আলাদা করে জানতে হবে তিনি রোজা রাখতে পারবেন কি না, কবে শুরু করবেন, কি খাবেন কি খাবেন না। তাই যারা ক্যান্সারের রোগী বা যারা ট্রান্সপ্লান্ট ইতিমধ্যে করেছেন, তারা অন্তত একবার রোজা শুরু হওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে আপনার জীবনযাপন শুরু করুন। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।